এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। প্রায় মিনিট 10 পর পদ্মজা স্থির হয়ে দাঁড়ালো। তার মুখ রক্তে অস্পষ্ট, চোখ দুটো ছাড়া কিছু দেখা যাচ্ছে না। শাড়ি তাজা রক্তে জবজবে, সামনের চুলগুলো রক্তে আঠালো হয়ে গেছে। তার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। বাতাস পদ্মজার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে আলিঙ্গন করার জন্য ধেয়ে আসে। পদ্মজা রামদা থেকে রক্ত পড়ছে চুয়ে চুয়ে। সে রামদা রেখে সদ্য কেনা চাপাতি তুলে নেয় হাতে। ঘুরে এসে মজিদের সামনে এসে দাঁড়ায়। কুকুরের আঁচড় আর কামড়ে মজিদের প্রাণ নেতিয়ে পড়েছে। পদ্মজা মজিদের মুখের বাঁধন খুলে দেয় মজিদের শেষ আর্তনাদ শোনার জন্য। মজিদ অস্পষ্ট স্বরে বলল, মা, মা আমায়। মজিদ কথা শেষ করতে পারলেন না। পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে মজিদের মাথার দিক খণ্ডিত করে ফেলল। রক্ত ফিনকি দিয়ে ছিটকে পড়ে। বুরবুর শব্দ তুলে পেটের নাড়ি ভুঁড়ি ফেটে রক্ত বেরিয়ে আসে। পদ্মজা এক মুহূর্ত থামল না, হিংস্র তাণ্ডব চালিয়ে গেল। তার রক্তের তৃষ্ণা মেটেনি। সে খলিলের মুখের বাঁধন খুলে দিল। পদ্মজাকে রক্ত মানবী মনে হচ্ছে। তার শরীরে প্রতিটি লোমকূপ রক্তে স্নান করছে। খলিল হাউমাউ করে কেঁদে উঠল। ও মা, আমারে ছাইরা দাও, আমি তোমার বাপের মতো। ও মা, আমারে ছাইরা দাও। পদ্মজা দাঁত বের করে হাসল। তার দাঁতেও রক্ত লেগে আছে, ভয়ানক দেখাচ্ছে। কোথায় গেল তার ডুবন মোহনী রূপ? রক্তের সাগরে ডুব দিয়েছে সে। পদ্মজা চাপাতি দুই হাতে ধরে হাত ঘুরিয়ে উদ্ভ্রান্তের মতো খলিলকে আঘাত করতে থাকে। এক আঘাতেই খলিলের আত্মা দেহ ছেড়ে যায়, কিন্তু পদ্মজা থামল না। সে ক্রোধ স্বর মুখে রেখে খলিলকে ইচ্ছে মতো কোপাতে থাকল। ক্যাচ ক্যাচ শব্দের চারপাশ কেঁপে কেঁপে ওঠে। আঘাতে আঘাতে খলিলের হাত, কান, নাক শরীর থেকে আলাদা হয়ে যায়। পদ্মজা ক্লান্ত হয়ে চাপাতি খলিলের মুখের ভেতর ঢুকিয়ে দিল। বাম হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে খলিলের পেটে ঢুকিয়ে দিল। রিদওয়ান মজিদার খলিলের রক্ত মাটি বেয়ে পুকুরের কালো জলের দিকে যাচ্ছে। পদ্মজা মাটিতে বসে পড়ে। নেরি কুকুরগুলো ভয় পেয়ে দূরে চলে গিয়েছে। দূর থেকে তারা পদ্মজাকে দেখছে। হিংস্র ঝড়ের তাণ্ডব থামতেই চারিদিকে নিস্তব্ধতা ভর করে। পদ্মজা ভীষণ ক্লান্ত। সে দুই চোখ বুজে লম্বা করে নিঃশ্বাস নিল। তারপর মাথা তুলে আমিরের দিকে তাকাল। আমির এতক্ষণ পদ্মজার দিকে তাকিয়েছিল। পদ্মজাকে তার দিকে তাকাতে দেখে সে চোখ সরিয়ে নিল। আমিরের চোখের উপর পড়ে থাকা চুলগুলো বাতাসে উঠছে। সে শান্ত হয়ে বসে আছে। কোনো ছটফটানি নেই, অস্থিরতা নেই, ভয় নেই। সে নির্লিপ্ত। পদ্মজা ঘাড় ঘুরিয়ে ডান পাশে তাকালো। আমিরের দেয়া নতুন তলোয়ারটি ঘাসের উপর পড়ে আছে। পদ্মজা মাটিতে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। 3 কদম এগিয়ে তলোয়ারটি হাতে তুলে নিল। তারপর ফিরে তাকালো আমিরের দিকে। সেদিনের কথা, যেদিন আমির নিজে এই তলোয়ার পদ্মজার হাতে তুলে দিয়েছিল, জীবন নেয়ার অনুমতি দিয়েছিল। এ কথা শুনে পদ্মজার সে কি কান্না! কিন্তু আজ পদ্মজা শুধুই পদ্মজা, তার প্রিয় স্বামীর পদ্মবতী নয়। পদ্মজা শক্ত করে তলোয়ার ধরে সামনে এগিয়ে যায়। সে যত এগোচ্ছে অনুভব করছে বুকের ভেতরের শক্ত আবরণটা সরে যাচ্ছে। একটা নরম কোমল অনুভূতি জেঁকে বসেছে। পদ্মজা আমিরের সামনে এসে দাঁড়াতে আমির চোখ তুলে তাকালো। এই যে রাতের বাতাসে পদ্মজার এক দুটো চুল উঠছে, তাতেও ভালো লাগছে। রক্তের মাখামাখিও পদ্মজার রূপের বাহার নষ্ট করতে পারেনি, অন্তত আমিরের কাছে। নির্জন নিরিবিলি পরিবেশে আমিরকে এমন অবস্থায় এত কাছে দেখে পদ্মজার চোখগুলো শীতল হয়ে ওঠে। আর মনে হচ্ছে আমিরের চোখ, পা, হাত, বুক, বাহু সব কথা বলছে। সেদিনই তো তাদের বিয়ে হলো। আমির তার শক্তপোক্ত দুটি হাত দিয়ে পদ্মজাকে কোলে নিয়ে ঘরে তোলে। উপহার দেয় নতুন সংসার, নতুন পৃথিবী। সে আমিরের সংস্পর্শে এসে আবিষ্কার করে নতুন এক সত্তা। পুরনো কথা ভেবে পদ্মজার কণ্ঠনালীতে একটা যন্ত্রণা ঠেকছে। তার কণ্ঠনালী ব্যথা করছে। সে মাটিতে তলোয়ার রেখে রেন্ট্রি গাছের দড়ি থেকে আমিরকে মুক্ত করে দেয়। এখন শুধু আমিরের হাত, পা আর মুখ বাঁধা। পদ্মজা আমিরের সামনে বসল। আমিরের নতজানু মুখটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করল। তারপর আমিরের বুকের সাবধানে এক হাত রাখল।
পদ্মজার একটুখানি ছোঁয়া আমিরের সত্তাকে কাঁপিয়ে তোলে, যেন সমুদ্রের ঢেউ গর্জে ওঠে। আকাশ ভেঙে বজ্রপাত পড়ে। কুকুরগুলো ধীরে ধীরে এগিয়ে আসে। পদ্মজার ছলছল চোখ দুটি স্পষ্ট। আমিরের মনে হচ্ছে আকাশের চাঁদটা ঠিক পদ্মজার মাথার উপরেই। সে সকল অনুভূতি হারিয়ে ফেলেছিল, কিন্তু পদ্মজাকে কোমল চোখে তাকাতে দেখে তার বুকটা হু হু করে কেঁদে উঠল। চোখের চাহনিতে মনের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়েছে পদ্মজা। বোঝা যাচ্ছে সে আমিরের প্রেমে কতটা মাতোয়ারা। আমির আশা করেনি এই মুহূর্তে এত কিছুর পর পদ্মজার চোখে পুরনো প্রেম দেখতে পাবে। বুকটা আর কত পূর্বে, যখন একসাথে থাকা সম্ভবই নয়। আমিরের চুপ থাকা, আমিরের নির্লিপ্ততা বলে দিচ্ছে সে পদ্মজার কোনো আঘাতকেই পরোয়া করে না। আমিরের মায়া মায়া চোখ দুটো গ্রাস করে ফেলে পদ্মজাকে। কেন জানি তার খুব কান্না পাচ্ছে। বুকের ভেতরে কোথায় যেন লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু চোখ ফেটে বেরোতে চাইছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, কেন আমায় ভালোবাসলেন না? তার কণ্ঠে কান্না। আমিরের এক চোখ থেকে জল বেরিয়ে আসে। সে কোনো শাব্দিক উচ্চারণে বোঝাবে পদ্মজাকে ঠিক কতটা ভালোবাসে। কি করে বলবে? সে পদ্মজার জন্য বিষের দানা। ভালোবাসা এক ভয়ঙ্কর মহামারীর নাম, যে মহামারীর একমাত্র পথ বিপরীত মানুষটিকে ছাড়া নিঃস্ব হয়ে যাওয়া। এই মহামারীতে আক্রান্ত হয়ে কত মানুষ বৈরাগী হয়েছে, আর আমির বেছে নিয়েছে মৃত্যু। পদ্মজা হুট করে আমিরের কপালে চুমু খেল। আমিরের হৃৎপিণ্ড জ্বলে ওঠে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। পদ্মজার দুই চোখের জল আটকাতে পারল না। সে বলল, আপনার দুটি সত্তার একটি আমার স্বামী, আমি তাকে সম্মান করি, কিন্তু অন্য সত্তার জন্য আপনাকে মরতে হবে। পদ্মজা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকাচ্ছে। আমির নিজেকে সামলে চোখের দৃষ্টি নত করল। পদ্মজা নিজেকে নিজে প্রশ্ন করে, বুকটা জ্বলে যাচ্ছে কেন? একটু আগের তেজটা কেন নেই বুকের ভেতরে? আমিরের ভালোবাসার অভাব তাকে পুড়িয়ে দিচ্ছে। 6টা বছর মানুষটা এত কেন ভালোবাসলো? এত নিখুঁত ভালোবাসার অভিনয় হতে পারে? কাঙাল সে, তার স্বামীর ভালোবাসার কাঙাল, কিন্তু সেই ভালোবাসায় প্রতারণা করল। এই ভালোবাসা ভাগ হয়েছে আরো আগে। কষ্টগুলো বাতাসে উড়ে যায় না কেন? পদ্মজা খাপ থেকে তলোয়ার বের করল। তলোয়ারখানা দেখে পদ্মজার বুকের ভেতরে দ্রিম দ্রিম করে কিছু বাঁচতে থাকে। কেঁপে ওঠে তার হাত। পদ্মজা ঢোক গিলে নিজেকে ধাতস্থ করল। তারপর কাঁপা হাতে আমিরের মুখ থেকে ওড়নার বাঁধন খুলে দিল। আমিরের আর্তনাদ শোনার জন্য নয়। সে চায় আমির তাকে কিছু বলো, কিন্তু কি শুনতে চায় সে জানে না। আমিরের বেলা সে কঠোর হওয়াতে দূরে থাক, তলোয়ার চালানোর সাহস পাচ্ছে না। আমির মাথা নত করে অপেক্ষা করছে মৃত্যুর জন্য। মৃত্যু তার জন্য উপহার। পদ্মজা আঘাত করতে সময় নিচ্ছে। আমিরের নিশ্চুপতা তার মনের ব্যথা বাড়িয়ে দিচ্ছে। সে বেহায়া হয়ে কাঠ কাঠ কণ্ঠে বলল, কিছু বলার আছে? আমির তাকালো। এই তো, এই দৃষ্টি পদ্মজাকে খুন করে ফেলে। তীরের বেগে বুকের ভিতর ছিন্ন করে ফেলে। এই পৃথিবীতে নাকি শ্যামবর্ণ অবহেলিত, অথচ ভুবন মোহিনী রূপসী পদ্মজা শ্যামবর্ণের এক পুরুষকে ভালোবেসে থমকে গিয়েছে। আমির বলল, গত 4 দিনের যন্ত্রণার একাংশ যদি তুমি অনুভব করে আমাকে খুন না করে বাঁচিয়ে রাখতে, আমার শাস্তি হতো আমার বেঁচে থাকা। আমির কথা শেষ করে চোখের পলক ফেলার পূর্বে পদ্মজা তার বুকের মধ্যখানে তলোয়ার ঢুকিয়ে দিল। তলোয়ার বুক ভেদ করে পিঠে গিয়ে ঢাকে। আচমকা আক্রমণ করায় আমির অবাক হল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বুকের যন্ত্রণা না, শেষবারের মতো দুই চোখ ছাপিয়ে বের হয়ে পড়ে। আমিরের মুখ থেকে এত রক্ত বের হতে দেখে পদ্মজার পায়ের তলা কেঁপে ওঠে। সে সঙ্গে সঙ্গে তলোয়ার টেনে বের করল। আমিরের দেহটা দপ করে শব্দ তুলে লুটিয়ে পড়ে মাটিতে। পদ্মজার বুক ছ্যাঁত করে ওঠে। বুকের ভেতর পাহাড় ধসে পড়ে। সে দ্রুত আমিরের 2 হাতের বাঁধন খুলে দেয়। বুকের ভেতর থেকে শব্দ তুলে কান্নারা বেরিয়ে আসে। সে কাঁদো কাঁদো হয়ে বলল, যাবেন না, যাবেন না। আমিরের শরীর 2-3টে ঝাঁকি দিয়ে নিথর হয়ে যায়। পদ্মজা মাথায় এক হাত দিয়ে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। তার শরীরটা কেমন যেন করছে। চোখের সামনে তিলে তিলে গড়ে তোলা প্রেমের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
সে শব্দ শুনতে পাচ্ছে। শব্দের আঘাতে তার মগজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পদ্মজা আর্তনাদ করে ওঠে, দুই হাতে মাটি চাপড়ে চিৎকার করে ওঠে। কেঁদে বলল সে, আল্লাহ আল্লাহ। তার চিৎকার শুনে সন্তানহারা প্যাঁচাটির কান্না থেমে যায়। আল্লাহ উচ্চারণটি প্রতিধ্বনিত হতে থাকে যেন বারবার। এই একটা ডাকে পদ্মজার সর্বহারা বেদনা ফুটে ওঠে। সে আপন মানুষদের মৃত্যু দেখতে দেখতে ক্লান্ত। তার যন্ত্রণার পাহাড় ভেঙে গেছে। পদ্মজা বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে একবার ডানে যায়, আরেকবার বামে যায়। তারপর আমিরের মাথার কাছে এসে বসে। আমিরের চোখ দুটো খোলা, পদ্মজার দিকে তাকিয়ে আছে। চোখ জোড়ার কি পদ্মজাকে দেখার তৃষ্ণা মেটেনি। তোমাকে দেখা তৃষ্ণা আমার কখনোই মিটবে না পদ্মাবতী। পদ্মজা চমকে পেছনে তাকায়, কেউ নেই। ডান পাশ থেকে আবার শুনতে পায় একই কথা। পদ্মজা ডান পাশে তাকায়, তারপর শুনতে পায় বাম পাশ থেকে। পদ্মজা চোরকির মতো ঘুরতে থাকে। সে বাস্তব দুনিয়া থেকে বেরিয়ে এসেছে অনেক আগে। আমিরের বলা পুরনো কথাগুলো সে শুনছে। প্রতিটি কথা তাকে সূচের মতো খোঁজাচ্ছে। পদ্মজা এত ব্যথা সহ্য করতে না পেরে দুই হাতে খামচে ঘাস টেনে তুলল। তারপর এক হাত দিয়ে মাটিতে আঘাত করতে করতে চিৎকার করে কাঁদল। কাঁদতে কাঁদতে তার গলার স্বর স্তব্ধ হয়ে যায়। সে শরীরের ভার ছেড়ে দেয়, সিজদার মতো উবু হয়। তারপর মাথা তুলে এক হাতে আমিরের চোখ দুটি বন্ধ করে দিল। চোখের জল মুছে চারপাশে চোখ বোলালো। তার চোখের দৃষ্টি অস্থির, নিঃশ্বাস এলোমেলো। এই বিশাল পৃথিবীতে সে এখন একা। আচমকা সে উঠে দাঁড়ায়। যেখানে ভোজ আসর হয়েছিল সেখানে ছুটে যায়। আমিরের প্লেট আলাদা, তার প্লেটে দুটো পদ্ম ফুল আঁকানো। পদ্মজা খুঁজে খুঁজে আমিরের প্লেটটা বের করল। সেখানে কিছু খাবার অবশিষ্ট ছিল। পদ্মজা ঘাড় ঘুরিয়ে একবার আমিরের মৃতদেহ দেখল। তারপর দ্রুত অবশিষ্ট খাবারটুকু খেল। খাবার শেষ হতেই পানি না খেয়ে দৌড়ে আমিরের কাছে আসে। একটা তীক্ষ্ণ ঠান্ডা স্রোত বুকের এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। চাপটা অর্ধেক ডুবে গেছে, তবে তার আলো এখনো রয়ে গেছে। পদ্মজা আমিরকে টেনে সোজা করল। আমিরের শার্টের বুক পকেট থেকে একটা বিষের শিশি বেরিয়ে আসে। পদ্মজা শিশিখানা হাতে নিয়ে অবাক চোখে আমিরের ফ্যাকাশে মুখটা দেখে। সে কিছু একটা বলে, কিন্তু কথাটি ফুটল না। তার কথা হারিয়ে গেছে। তারপর ভাবল বিষ খেয়ে আত্মহত্যা করবে, কিন্তু পরক্ষণে মনে পড়ল আত্মহত্যা মহাপাপ। পদ্মজা বিষের শিশি ছুঁড়ে ফেলে পুকুরে। আমিরের মাথাটা কোলে নিয়ে অনেকক্ষণ গুনগুন করে কাঁদল পদ্মজা। বাতাসের বেগ বেড়েছে, রক্ত শুকানোর পথে। ঠান্ডা কাটার মতো বিধছে শরীরে। পদ্মজার ভীষণ ঘুম পাচ্ছে। সে রক্তাক্ত আমিরকে টেনে মাঝে নিয়ে এসে এত সুন্দর করে শুয়ে দিল। তারপর আমিরের নিথর দেহটিকে দুই হাতে জড়িয়ে ধরে তার বুকের উপর শুয়ে পড়ল। মিনিট দুয়েক পর ঘুম ঘুম চোখে মাথা উঁচু করে আমিরের দুই গালে সময় নিয়ে দুটো চুমু দিল পদ্মজা। একটা কুকুর পদ্মজাকে ঘিরে হাঁটছে, আর বাকি দুটো কুকুর মজিদ, খলিল, রিদওয়ান এবং আসমানির লাশ শুকছে। ক্লান্ত পদ্মজা আমিরের বুকে শুয়ে শান্ত হলো। চোখ বুঝল যে পৃথিবীর লীলা খেলায় সে বাধ্য হয়েছে স্বামীর বুকে অস্ত্র চালাতে। সে পৃথিবীর উদ্দেশ্যে মনের খাতায় চিঠি লিখল। ক্ষমা করো পৃথিবী, তাকে আমি ঘৃণা করতে পারিনি, তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি। যার হাতের 5টি আঙুল আমার নির্ভরতা, যার বুকের পাঁচরে লেগে থাকা ঘামের গন্ধ আমার সবচেয়ে প্রিয়, যার উষ্ণ ঠোঁটের ছোঁয়া আমার প্রতিদিনের অভ্যাস, যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারংবার, যার ভালোবাসার আহ্বানে সব কিছু তুচ্ছ করে ছুটে যাই, যার মিষ্টি সোহাগে অন্য জগতে হারিয়ে যাই, তার কষ্ট আমি কি করে সহ্য করি? লোকে বলে স্বামীর বা পাঁজরের হাড়ে স্ত্রী তৈরি, তাহলে যার পাঁজরে আমার সৃষ্টি তার আর্তনাদ কি করে শুনি? এই কঠিন কাজ আমার পক্ষে সম্ভব হয়নি। ও পৃথিবী, সবাইকে বলে দিও আমার কবরটা যেন আমার স্বামীর কবরের ঠিক পাশে হয়। আমি তাকে ভালোবাসি, যেমন সত্য চন্দ্র সূর্য, তেমন সত্য আমিও তাকে ভালোবাসি। শেষ চিঠি। চারিদিকে ছড়িয়ে আছে রক্ত। একটা জিহ্বা বের করা নারী দেহ, 3টি ক্ষত বিক্ষত পুরুষ দেহ এবং একটা মাথা। মাঝখানে শুয়ে আছে আমির হাওলাদার। তার বুকের উপর শুয়ে আছে তারই অর্ধাঙ্গিনী, তারই খুনি উম্মে পদ্মজা।
তিনটে নেড়ি কুকুর এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটছে। সাই সাই করে বাতাস বইছে, অনেকগুলো তারার মাঝে একটা চাঁদ, স্বচ্ছ আকাশ। চাঁদটা তার নরম আলো নিয়ে ঠিক আমির পদ্মজার উপর স্থির হয়ে গেছে। So I can't do that. প্রচন্ড In গরম the পড়েছে। meantime, you can প্রেমা get ঘেমে directions, একাকার। make calls, তৃষ্ণায় and তার play গলা music. শুকিয়ে চৌচির। ইচ্ছে করলেই হাত বাড়িয়ে নদীর পানি দিয়ে গলা ভেজাতে পারে, কিন্তু তার ইচ্ছে করছে না। বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে 7 মাস পূর্বেই। শুকিয়ে কাঠ হওয়া ভগ্ন হৃদয় নিয়ে দিব্যি বেঁচে আছে। মাঝে মাঝে সে নিজেকে প্রশ্ন করে, কেন সে বেঁচে আছে? তুষার তার হাতের সিগারেটটি নদীতে ফেলল, তারপর সামনে তাকালো। কালো বোরকা পরে বসে আছে প্রেমা, তার মাথার উপর বাঁশের ছাউনি। সে চোখ ছোট ছোট করে উদাসীন হয়ে তাকিয়ে আছে দূরে, বহু দূরে। তুষার 4 মাস ধরে প্রেমাকে দেখছে। মেয়েটা সবসময় উদাসীন থাকে। তুষার তার কপালের ঘাম মুছল। গরম ভালোই পড়েছে। সে তার ব্যাকপ্যাক থেকে পানির বোতল বের করে গলা ভেজালো, তারপর প্রেমাকে ডাকল। এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমা তাকালো না। তুষার তার এক ভ্রু উঁচিয়ে ডাকল। এই যে খুকি। প্রেমা ঘাড় ঘুরিয়ে ছোঁ মেরে বোতল নিল, তারপর আবার আগের মতো ঘুরে বসল। প্রেমার ব্যবহারে তুষার বেকুব বনে যায়, তার মাথা চড়ে যায়। এইটুকু মেয়ে বেয়াদবি করলো কিভাবে? তুষার দূরে গিয়ে বসল, কিন্তু তার রাগ বেশিক্ষণ রইল না। দোষটা তো তারই। বয়সের পার্থক্যটা বেশি হওয়াতে প্রেমাকে তার বউ মনে হয় না। তাই গত 4 মাসের দাম্পত্য জীবনে একবারও সে প্রেমার হাত ধরেনি। কখনো ভাবেওনি তার একটা বউ আছে। শুধু দুজন একই বাড়িতে থেকেছে। এই যা, এই যুগে এরকম 14-15 বছর বয়সের পার্থক্যে স্বামী স্ত্রী অহরহ দেখা যায়। তবুও কেন যেন তুষার প্রেমাকে ছোট স্কুল পড়ুয়া একটা মেয়ে ছাড়া আর কিছুই ভাবতে পারে না। সে প্রেমার সাথে সবসময় দূরত্ব রেখেছে। মানসিকভাবে ভেঙে পড়া মেয়েটাকে সময় দেয়নি। এতবার কাঁদতে দেখেও আদর করে কখনো কান্না থামায়নি। সবকিছু স্বাভাবিকভাবে নিয়েছে। তুষার যে রসকসীন কাঠখোট্টা একজন মানুষ, প্রেমা বুঝে নিয়েছে। তুষারও বুঝতে পেরেছে। তাকে বুঝিয়েছে তার মা। গত শুক্রবার জুমার পর তুষারের মা আয়তুন বিবি তুষারের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন, বুঝান বউকে বউয়ের মতো দেখতে। বিয়ে যখন হয়েছে, প্রেমাই তুষারের জীবনের নিখুঁত স্ত্রী। প্রেমা নিঃসঙ্গতায় কামড়ে কামড়ে খিটখিটে হয়ে যাচ্ছে। এক বোন কবরে, অন্য বোন জেলে। যে স্বামী হয়েছে সেও দূরত্ব বজায় রেখে চলে। এভাবে মেয়েটা কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে? মায়ের কথা শোনার পর তুষার কাজকর্ম রেখে অনেক ভেবেছে, উপলব্ধি করল। পদ্মজার মুখে প্রেমার যে বর্ণনা সে শুনেছিল, যে প্রাণোচ্ছল লজ্জাবতী মেয়েটার কথা সে শুনেছিল, সে মেয়েটা আর আগের মতো নেই। তুষারের বিবেক জাগ্রত হয়। সিদ্ধান্ত নেয় প্রেমাকে সময় দেবে, সম্পর্কটাকে সুযোগ দেবে, সহজ করবে। তাৎক্ষণিক সে প্রেমাকে জানালো তারা অলন্দপুরে ঘুরতে যাবে। তুষারের সিদ্ধান্ত শুনে প্রেমা কোনো প্রতিক্রিয়া দেখায়নি। গত 2 দিন তুষার ইনিয়ে বিনিয়ে কথা বলার চেষ্টা করছে, তার সব কথা পড়া নিয়ে। এত ছোট মেয়ের সাথে কি বন্ধুত্ব হয়? তুষার কথা বলে সম্পর্ক সহজ করতে গিয়ে আরো কঠিন করে তুলেছে। সে কিছুতেই প্রেমার সাথে সহজ হতে পারছে না। তারপর আজই দুজন গ্রামের উদ্দেশ্যে বের হলো। পথে কেউ কোনো কথা বলেনি। অলন্দপুরে চলে এসেছে তারা। নৌকা ধীর গতিতে আটপাড়ার দিকে এগোচ্ছে। তুষার আর চোখে প্রেমাকে দেখল। প্রেমা ঝিম ধরে বসে আছে। তুষার খ্যাঁক করে গলা পরিষ্কার করে ডাকল, প্রেমা। প্রেমা ঘাড় ঘুরিয়ে তাকালো। সে অবাক হয়েছে। স্বামী নামক কঠিন পাথরটি তাকে সবসময় খুকি বলে অথবা এই মেয়ে বলে ডাকে। হুট করে প্রেমা ডাকটা শুনে অবাক হয়েছে, আবার ভালোও লাগলো। তুষার গাম্ভীর্যতা ভেঙে প্রেমার দিকে এগিয়ে আসে। প্রেমার সামনে এসে বসল। মাঝি বাউল গান গাছে, গাইতে গাইতে বৈঠা বাইছে। তুষারকে এরকম মুখোমুখি বসতে দেখে প্রেমা উৎসুক হয়ে তাকায়। তুষার বসেছে তো ঠিকই, কিন্তু কি বলবে খুঁজে পাচ্ছে না। আরো 2-3 বার খ্যাক করে কাশল, তারপর বলল, আমাদের সম্পর্কটা আসলে কি? এটা কেমন প্রশ্ন? প্রেমা ভ্রুকুটি করল। তুষার নিজের প্রশ্নে নিজে হতভম্ব হয়ে যায়। হয় সে কঠিন কঠিন কথা বলে, নয়তো কি বলে নিজেও বোঝে না। প্রেমাও বোঝে না। তুষার 2 দিনের চেষ্টায় বুঝে গিয়েছে মেয়ে মানুষ পটানোর চেয়ে আসামি ধরা সোজা।
প্রেমার সাথে তার জমছেই না। আসলে কি পটাতে পারছে না, নাকি কিভাবে পটাতে হয় সেটাই তুষার জানে না। প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের হাবভাব সে বোঝে না, বোঝার ইচ্ছেও নেই। মেট্রিক পরীক্ষাটা দেয়া হয়নি, আরও 1 বছর পড়তে হবে। জীবনটা এলোমেলো হয়ে গেছে। তার পাশে আপন বলতে কেউ নেই। প্রেমার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তুষার সেই দীর্ঘশ্বাস শুনতে পায়। সে প্রেমার দিকে তাকালো। এইটুকু মেয়ের দীর্ঘশ্বাস এত ভারী। তুষার নরম কণ্ঠে বলার চেষ্টা করল, তুমি কি আমার উপরে বিরক্ত? তুষার নরম কণ্ঠে কথা বলার চেষ্টা করলেও কণ্ঠস্বরে গাম্ভীর্যতা থেকে যায়। প্রশ্ন করে 2 ভ্রু কুঁচকে প্রেমার দিকে তাকায়। তার চাহনি দেখে মনে হচ্ছে প্রেমা চোর, চুরি করে ধরা পড়েছে, আর তারই জিজ্ঞাসাবাদ চলছে। প্রেমা জবাব দিল না। তুষারের ভ্রু দুটি আরও বেঁকে গেল। সে কাঠ কাঠ স্বরে বলল, প্রশ্ন করেছি তো, উত্তর কোথায়? প্রেমা অন্যদিকে চোখ রেখে নির্লিপ্ত কণ্ঠে বলল, না, বিরক্তি না। তাহলে আমার সাথে কথা বলো না কেন? প্রেমা নির্বিকার চোখে তাকালো, বলল, আপনি তো বলেন না। তুষার থতমত খেয়ে যায়। প্রথম প্রথম প্রেমা তুষারের সাথে কথা বলার চেষ্টা করেছে, তখন তুষারই হু হ্যাঁ এর বেশি কিছু বলেনি, তাই কখনো দীর্ঘ আলাপ হয়নি। প্রেমার কথায় তুষার বিব্রত বোধ করলেও নিজেকে গুটিয়ে নিল না। সে কখনো হারেনি, সবসময় জয়ী হয়েছে। এবারের চ্যালেঞ্জটা মেইলি ব্যাপার। যাই হোক, সে হারবে না। হ্যাঁ, কিছুতেই হারবে না। তুষার মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলল, পিছনের কথা বাদ, এখন থেকে দুজনে কথা বলবো, ঠিক আছে? প্রেমা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তুষার বলল, বেশি গরম লেগেছে তোমার? লাগছে। তুষারের দূরে চোখ রেখে বলল, আর কিছুক্ষণ এসেই পড়েছি। আচমকা কালো মেঘ ছেয়ে যায় আকাশ। দক্ষিণা বাতাস ধেয়ে আসে। দস্যি বাতাসে প্রেমার ওড়নার একাংশ ছাউনির বাইরে চলে যায়। তুষার ধরল। প্রেমা তার অবাধ্য ওড়নাকে সুন্দর করে গায়ে পেঁচিয়ে নিল। 3-4 দিন ধরে হুটহাট বাতাস বইছে, সেই সাথে ব্যবসা গরম তো রয়েছেই। তুষার চোখ ছোট ছোট করে চারপাশ দেখছে। নদীর 2 পারে 2 গ্রাম, বামে হিন্দু পাড়া, ডানে 8 পাড়া। 8 পাড়ার সব মানুষ মুসলমান। তুষার বলল, আচ্ছা, হিন্দু পাড়ায় কখনো গিয়েছো? অনেকবার। তুষার প্রেমিকার মুখের দিকে তাকালো, বলল, তুমি কি জানো আমাদের বিয়েটা কি করে হলো? জানি। কি জানো? প্রেমিকা নির্বিকার স্বরে বলল, হানি খালামণির কাছে আপনার আম্মা প্রস্তাব নিয়ে যান। তারপর কিছু বুঝে ওঠার আগে পরদিন আমার বিয়ে হয়ে যায়। তুষার গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করল, অচেনা একজনকে এক কথায় বিয়ে করে নিলে কেন? তোমার অনুমতি নেওয়া হয়নি? তুষার এসব কেন জিজ্ঞাসা করছে প্রেমা জানে না। জানতে ইচ্ছে হলেও সে প্রশ্ন করবে না। প্রেমা উদাস গলায় বলল, তখন আমার অভিভাবক আমার নানু আর খালামণি ছিল। আমার ভাবার বা বলার কিছু ছিল না। খালামণি যা চেয়েছেন তাই হয়েছে। তুমি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? তুষারের সহজ সরল প্রশ্ন। প্রেমা তুষারের চোখের দিকে সরাসরি তাকালো। মানুষটা হঠাৎ করে তার সুখ নিয়ে ভাবছে কেন? সে চোখ নামিয়ে ফেলল, কিছু বলল না। তুষার মিনিট 2 সময় পার করে বলল, আমাদের বিয়ে হোক তোমার বড় আপা চেয়েছিলেন। প্রেমা চকিতে তাকালো। তার চোখ দুটি হঠাৎ করেই জীবন্ত হয়ে ওঠে। তুষার পরিষ্কার দেখতে পাচ্ছে প্রেমার মুখটা কেমন সতেজ হয়ে উঠছে। প্রেমা বলল, আপা চেয়েছিল। তুষার বলল, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও তিনি তোমাকে নিয়ে চিন্তিত ছিলেন। তখন আমার আম্মা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিলেন। বারবার টেলিফোন করতেন, বিয়ের জন্য চাপাচাপি করতেন। আমি বিয়েতে আগ্রহী ছিলাম না। আমার বেড়ে ওঠা অন্য 10 জন ছেলের মতো ছিল না। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা ছেলেগুলো জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। তোমার পাপা কম কথা বলতেন, কথা বলতে বলতে হুট করে থেমে যেতেন। তার মাঝে আম্মাও কল করতেন অনবরত। তাই একবার আম্মার সাথে চেঁচামেচি করেছিলাম। কিছু কথা তোমার আপার কানে যায়। সেদিনই রাত্রিবেলা হাওলাদার বাড়ির সম্পর্কে বলতে বলতে তোমার আপা থেমে যায়। বাকি কথা কিছুতেই বলছিল না।
যখন জোর করেছিলাম বলার জন্য আমাকে অনুরোধ করে আমাকে নিয়ে তোমাকে একবার যেন দেখতেই যাই, আর আম্মা পছন্দ হলে যেন বিয়ে করি। ততক্ষণে তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছি। আমার বিয়ে করা জরুরি নয়তো আমার খাওয়া দাওয়া ছেড়ে দেবেন। অন্যদিকে তোমার আপা নিজ ইচ্ছায় কিছু না বলে কিছু জানানো সম্ভব নয়, তাই কথা দেই তোমাকে দেখতে যাব। তোমার আপা হাসি মুখে বাকিটুকু বলেন তিনি যেন নিশ্চিন্তে ছিলেন আম্মা তোমাকে দেখলে পছন্দ করবে। ঠিক তাই হলো। খোঁজ নিয়ে জানতে পারি তুমি আর তোমার পরিবার হানি খালামণির বাসায় আছো। আম্মাকেও জানাই একটা মেয়ে আছে, দেখে আসো পছন্দ হয় নাকি। আম্মা তো খুব খুশি। তোমাকে দেখার পর রাত্রে ঘুমাননি, সারা রাত তোমার সৌন্দর্যের প্রশংসা করেছেন। বাকিটুকু তো তুমি জানো। আমাকে বিয়ে করাটা অনুগ্রহ ছিল? প্রেমার কণ্ঠটা কেমন যেন শোনায়। তুষার কৈফিয়ত দেওয়ার মতো বলল, মোটেও না। আমার পছন্দ না হলে বিয়েটা হতো না। তোমার আপাও কিন্তু আমার উপর চাপিয়ে দেননি, বলেছেন একবার যেন দেখি, পছন্দ হওয়ার পর বিয়ে। আর আমার আম্মা তোমাকে পছন্দ হয়েছে, বরং তোমার সাথে আমাকে মানায় না। কেন মানায় না? প্রেমা নিজের অজান্তে প্রশ্ন করল। তুষার বলল, আমার বয়স বেশি। প্রেমা আর কথা বাড়ালো না। তার ভালো লাগছে, হুট করেই ভীষণ ভালো লাগছে। এমনকি কাঠখোট্টা তুষারকেও এখন তার ভালো লাগছে। সে মৃদু হাসল। তুষার প্রেমের হাসি খেয়াল করে বলল, আচ্ছা যে। প্রেমা ঠোঁটে হাসি নিয়ে বলল, আপনার কোপ জমিদারের মতো বড় বড়। প্রেমার কথা শুনে তুষারও হাসল। পদ্মজা নামটাতে জাদু আছে। তার কথা উঠতেই প্রেমা হেসেছে, জীবন্ত হয়ে উঠেছে। তুষার বলল, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? নানু আর হিমেল মামা। নানুর কিডনিতে কি হয়েছিল? অপারেশন হয়েছে শুনেছি। শহরে মেয়ের কাছে থাকতেন, গ্রামে আসতে গেলেন না কেন? প্রেমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমি কি এখানে থাকি যে জানাবো? প্রেমা অবাক হওয়ার ভান ধরে বলল, গত বছর আপা যখন আসছিল গ্রামে, তখন নানু আর মামা খালামণির কাছে ছিল। নানুর অপারেশনে তখন হয়েছে, অনেকদিন কেটে গেছে। এখন নানু সুস্থ, গ্রামে সমস্যা হবে না। তোমার নানাকে দেখার ইচ্ছে ছিল, দেখতে পারিনি। আক্ষেপের স্বরে বলল তুষার। প্রেমা বলল, নানা তো 2 বছর আগেই চলে গেছেন, দেখবেন কি করে? তুষার ছাউনির বাইরে আঙুলে ইশারা করে বলল, তোমাদের বাড়ির খাট না? প্রেমা বাইরে তাকালো, বলল, এত জলদি চলে এসেছি? তুষার কাপড়ের ব্যাগ হাতে নিয়ে বলল। কথা বলতে বলতে সময় কেটে গেছে। নৌকা মোরল বাড়ির ঘাটে এসে থামল। তুষার মাঝিকে টাকা দিয়ে প্রেমাকে হাতে ধরে নামায়। প্রেমার হাত ধরার সময় তুষারের মনে হলো এত কোমল হাত সে কখনো ধরেনি। তাৎক্ষণিক তার বুকের ভেতর কি যেন হয়। প্রেমা উঠানে পা রাখতেই বাসন্তীর সাথে দেখা হয়। বাসন্তী প্রেমাকে দেখে চমকে যান, হাউমাউ করে কেঁদে ওঠেন। প্রেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন। বাসন্তীর কান্না শুনে রুম্পা আর প্রান্ত ঘর থেকে বেরিয়ে আসে। রুম্পা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। প্রান্ত বাইরে ছুটে আসে। বাসন্তী কাঁদতে কাঁদতে বললেন, মা, মা আমার। প্রেমার আকস্মিক আগমন তিনি হজম করতে পারছেন না। মোরল বাড়ি মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির মাঝে প্রেমা যেন জল হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন। তুষার পাশ থেকে সালাম দিল। বাসন্তী চোখের জল মুছে তুষারকে বলল, ভালো আছো আব্বা? জি আম্মা, আপনি তো অনেক শুকিয়ে গেছেন। মেয়েগুলো কাছে নাই, তারা ভালো নাই, আমি কেমনে ভালো থাকি বাপ? প্রেমা প্রান্তর দিকে তাকাতেই প্রান্ত প্রেমার মাথায় থাপ্পড় দিল, বলল, এতদিন পর আসলি? প্রেমা প্রান্তর চুল টেনে ধরে বলল, একদম মাথায় থাপ্পড় দিবি না, আমার মাথা ব্যথা করবে। প্রান্ত আরো কিছু বলতে যাচ্ছিল, তুষারকে দেখে থেমে যায়। তুষার হাসতে কার্পণ্য করল না। সে প্রান্তর সাথে হ্যান্ডশেক করে বলল, দিনকাল কেমন যাচ্ছে? কুশল বিনিময় শেষে বাসন্তী তুষার আর প্রেমাকে নিয়ে বারান্দায় পা রাখলেন। দেখা হয় রুম্পার সাথে। রুম্পার পেট উঁচু হয়েছে,
তার গর্ভাবস্থার 7 মাস চলছে। সে এই বাড়িতেই থাকে। হাওলাদার বাড়িতে এখন আর কেউ থাকে না। 7 মাস আগে অনেক কিছু পাল্টে গেছে। আমিনা আলোকে নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। বৃদ্ধা নূরজাহান মারা গিয়েছেন। বিদেশ থেকে লাবণ্য এবং জাফর তাদের স্বামী স্ত্রী নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহ আগে আবার ফিরে গিয়েছে। গ্রামবাসী এখন হাওলাদার বাড়িতে যেতে ভয় পায়, সেখানে নাকি আত্মারা ঘুরঘুর করে। প্রেমার রুম্পাকে 2 হাতে জড়িয়ে ধরল। কুশল বিনিময় শেষ করে রুম্পা তুষারকে প্রশ্ন করল, উনি বালা আছে, জেলে খাওন দাওন দেয়, মারে কেউ? রুম্পার কণ্ঠে ব্যাকুলতা। তুষার রুম্পাকে আশ্বস্ত করে বলল, আলমগীর সাহেব ভালো আছেন? সুস্থ আছেন? খাবার দেওয়া হয়? কেউ মারধর করে না? আপনি চিন্তা করবেন না। রুম্পা হাসল। আলমগীর সুস্থ আছে এই খবরটুকুই রুম্পার বেঁচে থাকার শক্তি। 7 মাস পূর্বে রবিবার দুপুরে মমিন নামে একজন ব্যক্তি মজিদের সাথে দেখা করতে গিয়ে দেখে ফরিনার কবরের পাশে এক মেয়ে শুয়ে আছে। তার পরনের সাদা শাড়ি রক্তে রাঙা, আর কবরের উপর একটা মাথা। মজিদ হাওলাদার মমিনকে নতুন দারোয়ান হিসেবে নিযুক্ত করতে চাইছিলেন, তাই ডেকে পাঠিয়েছেন। মমিন এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, জান নিয়ে দৌড়ে পালায়। তারপর ঘণ্টাখানেকের মধ্যে হাওলাদার বাড়ির গণহত্যার ঘটনা পুরো অলন্দপুরে ছড়িয়ে পড়ে। দলে দলে লোক জড়ো হয়। পদ্মজা এত মানুষকে দেখেও নীরব থাকে। তার রূপ হয় রূপকথার অতৃপ্ত অশরীরীর মতো। কেউ কেউ পাথর ঝরে মারল, ডাকল কুহকিনী, ডাইনি, রাক্ষসী। থানা থেকে পুলিশ আসে, পদ্মজাকে শহরে নিয়ে যায়। নৃশংস এই খুনের কথা ছড়িয়ে পড়ে চারিদিকে। টেলিভিশন, রেডিও, সব জায়গায় একই কথা। অলন্দপুরের ছোট গ্রাম আটপাড়ায় হাওলাদার বাড়ির বধূ উম্মে পদ্মজা চলচ্চিত্র অভিনেতা লিখন শাহর সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে খুন করেছে স্বামী, শ্বশুর এবং ভাসুর ও চাচা শ্বশুরকে। সাথে আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। তাকে খুন করার কারণ এখনও শনাক্ত করা যায়নি। একদিনের ব্যবধানে পুরো দেশে তোলপাড় শুরু হয়ে যায়। নৃশংস খুনের বর্ণনা শুনে কেউ কেউ রাতে ঘুমোতে পারেনি। গ্রামবাসী তাদের প্রিয় এবং মহান মাতব্বরের মৃত্যুতে ভেঙে পড়ে। তারা সমস্বরে চিৎকার করে জানায় তারা পদ্মজার ফাঁসি চায়। মুহূর্তে পুরো দেশের কাছে কলঙ্কিত হয়ে যায় পদ্মজা।